আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এবং সাথে আজকে গত ক্লাসেরই একটি অংশ নিয়ে আলোচনা করতে আসছে। তোমরা হয়তোবা সবাই ক্লাস ভালোভাবে উপভোগ করতে পারবে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং নীতির তাত্ত্বিক আলোচনা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে যে আমরা ওখানে দেখতে পাইলাম বৈশিষ্ট্য এবং মতবাদ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং সমালোচনা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং সম্ভব নয় এবং বাঞ্ছনীয় নয়, এই কথাটি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং নীতি সম্ভব নয়, এই কথাটি এবং এক দিক এবং থেকে এবং একেবারেই এবং সত্য যে পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রকরণ এবং নীতি এবং হচ্ছে যে বাস্তবায়ন করা এটা সম্ভব নয়। এটা আশা করাও এবং হচ্ছে যে উচিত হবে না। কারণ হচ্ছে যে কোনো দেশে পূর্ণাঙ্গভাবে একটি এবং ক্ষমতা স্বতন্ত্রকরণ মানে পৃথক পৃথক ভাবে এবং এটিকে বাস্তবায়ন করে এবং সেই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং কার্যকর করা এটা একটা কল্পনার মতোই বলে মনে হয়। তাই এটি আশা করা অবাঞ্ছনীয়। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি অবাস্তব। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং যদিও আমরা বলি যে এটি বাস্তবের প্রেক্ষিতে এবং দরকার, কিন্তু আসলে এটি একটি অবাস্তব ধারণা, কাল্পনিক এবং ধারণা। কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই তবে তাহলে দেখতে পাই এখানে আমরা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রকরণের এবং তিনটি এবং হচ্ছে যে বিভাগের মধ্যে পৃথক করা হয়েছে। যেমন হচ্ছে যে এখানে আমরা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং কথাটি সংবিধানের মাধ্যমে এবং কার্যকর করার কথা বলা হয়েছে। কিন্তু আসলে দেখা যায় যে বাস্তবে দেখা যায় যে এই ভিন্ন চিত্র। এটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতিতে পরিণত হয়েছে, কিন্তু স্বতন্ত্রীকরণ করা হয়নি। তাই আমরা এখানে বলতে পারি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এটি একটি হচ্ছে যে অবাস্তব ধারণা। এই নীতি এবং গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং নীতিটা গ্রহণ করা যায় না। এক্ষেত্রে বলবো কারণ হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি নাকি তিনটা বিভাগে ভাগ করে দেওয়া হয় তবে তাহলে এখানে এবং তিনটির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। দ্বন্দ্ব সৃষ্টি বলতে হচ্ছে যার যার মতো করে চলার মতো একটা প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে, যে প্রতিযোগিতার সাধারণ মানুষ হতে পারে বঞ্চিত। কারণ হচ্ছে যে জনগণ যদি এবং সচেতন না হয় তবে তাহলে এই নীতি আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য হবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সঠিক নয়। কারণ হচ্ছে যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ এবং নীতির প্রতি আমরা যারা গুরুত্ব আরোপ করছি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রতি আমরা গভীরভাবে যে আশায় আছি যে এই নীতি কার্যকর করা হলে তবে তাহলে মানুষের মধ্যে হচ্ছে যে উন্নয়নের ধারা এবং ফিরে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে এটি এবং ধারণাটি এবং সঠিক নয়। কারণ এই ধারণাটা ভ্রান্ত এমন যে এটি তিনটি ভাগে ভাগ করে দিয়ে তিনটি অবস্থায় যদি স্বাধীনভাবে তাদের মতো কাজ করার সুযোগ পায় প্রকৃতপক্ষে কি দেশের উন্নয়ন হবে? এই এইটির মধ্যে আমাদের যারা বিশ্বাস আছে আসলে এই বিশ্বাসটা রাখা আমাদের দ্বারা ঠিক হচ্ছে না। ক্ষমতা স্বতন্ত্র নীতি এবং ভ্রান্ত মানে এটি একটি ভ্রান্ত মানে ভ্রান্ত মানে হচ্ছে ভুলের মধ্যে আছে। এই ধারণাটির প্রতি আমরা একটু ভুলের মধ্যে আছি। এই কারণে বলবো যে তিনটাকে ভাগ করে দিলাম আর তিনটা ভাবে স্বাধীনভাবে এবং চলাফেরা করলো। যেমন আইন বিভাগ আইন প্রণয়ন করলো, শাসন বিভাগ শাসন কাজ করলো এবং হচ্ছে বিচার বিভাগ বিচার কাজ করলো। কিন্তু দেখা যায় যে এখানে এবং যদি কি আমরা বলি তবে তাহলে তিনটির এবং মান কিন্তু একরকম নয়। আমরা এখানে দেখতে পাই যে আইন বিভাগের গুরুত্ব কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি। তবে তাহলে আমাদের এই ভ্রান্ত ধারণাটাই রাখা ঠিক হবে না। পূর্ণ স্বতন্ত্রীকরণ অবাস্তব। পূর্ণ স্বতন্ত্রীকরণ কাম্য নয়, পূর্ণ স্বতন্ত্রীকরণ আমরা চাইও না। কারণ হচ্ছে যে একটি কোনোভাবেই এবং সম্ভব নয় একটি অপরটিকে, যেমন হচ্ছে যে অনেক এবং দেশে আইন বিভাগের লোকজনই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তবে তাহলে এই দুটিকে আলাদা করে কিভাবে একটি রাষ্ট্রকে চিন্তা করা যায়, কল্পনা করা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি আমরা বলতে পারি তবে তাহলে এখানে দেখতে পাই এবং যে পূর্ণ এবং স্বতন্ত্রীকরণ এবং নীতি অবাস্তব। এই কারণে বলবো ওখানেও দেখা যায় যে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রীয় হচ্ছে যে আইন বিভাগকে আইন প্রণয়নে সহযোগিতা করে না, তবে তিনি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে থাকেন। তবে তাহলে এই নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষেত্রে দেখা যায় যে এই নীতিটা আমরা বাস্তবের যেটিকে আলোচনা করতে যাচ্ছি সেটি আসলে বাস্তবের নিরিখে কল্পনাও করা যায় না। স্বতন্ত্রীকরণ নীতি শাসন এবং ব্যবস্থার মান অবনত করে।
ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির এবং ফলে শাসন ব্যবস্থার যে মান, এই মান তিনের সমন্বয়ে যেভাবে এগিয়ে যাওয়া সম্ভব ছিল, তিনটাকে এবং পৃথক করার কারণে কোনো প্রতিযোগিতা ছাড়া, মানের উন্নতি ছাড়া, এবং তারা তাদের ক্ষেত্রে স্বাধীন হওয়ার ক্ষেত্রে জবাবদিহিতা কম থাকার কারণে এবং তাদের মধ্যে যে সহযোগিতার মনোভাবের এবং পরিবর্তে অসহযোগিতার মনোভাব এবং সৃষ্টি হওয়ার কারণে এখানে দেখা যাবে যে মান আরো নিম্নগামী হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে বলবো যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বাস্তব ব্যবস্থার ক্ষেত্রে অবনত করে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে অবনত করে। মূল্যায়ন, সার্বিকভাবে আমরা যেটাই বলি, ক্ষমতা স্বতন্ত্রীকরণের এত সমালোচনা না থাকা সত্ত্বেও আমরা একতাটি স্বীকার করতে পারি যে সরকারের তিনটি বিভাগের এবং ক্ষমতা এক ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত থাকা উচিত এবং নয়। কারণ এক ব্যক্তির হাতে এবং ন্যস্ত এবং থাকলে তবে তাহলে ওই ব্যক্তি তার এবং ক্ষমতার স্বেচ্ছাচারিতা প্রয়োগ করতে এবং পারেন। তাই এখানে এবং ভারসাম্য নীতি এবং প্রয়োজন রয়েছে এবং এক বিভাগ এবং অন্য বিভাগের সমালোচনা এবং আলোচনা এবং প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা করা এবং বিচার বিভাগের এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এবং দরকার রয়েছে। তাই আমি সবাইকে বলবো ক্লাসটি এবং ভালোমতো বুঝে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভুল করব না। সবাই এবং পরীক্ষার ভালো প্রস্তুতি গ্রহণ করব এবং দ্রুত করোনা এবং মহামারী ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে ক্লাসে বা শ্রেণীকক্ষে ফিরে এসে আমরা শ্রেণীতে পাঠদান করার মতো ইচ্ছা প্রকাশ করে এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করব যেন আমরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।